প্রত্যেকেই বলতে পারেন যে যারা আমরা এই এত দীর্ঘদিন পর এই নিয়োগ পেয়েছি এত কম ভ্যাকেন্সিতে, প্রত্যেকে নিজের জায়গাটা মানে নিজের স্বপ্ন পূরণের জন্য একদম শেষ নিজের জায়গা থেকে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আহ, নিয়োগে অংশগ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ, বাবা মা আত্মীয় স্বজনের সামনে নিজের প্রতিষ্ঠিত হওয়ার যে একটা তাদের সামনে তুলে ধরা, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমরা কেউই কিন্তু ভালো আছি কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি। প্রত্যেকে কিন্তু দেখুন এই অপেক্ষায় অপেক্ষায় এতটা এতটা দিন আমাদের শিক্ষক নিয়োগের নোটিফিকেশান এসেছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের ঠিক পুজোর ছুটি যেদিন পড়বে সেই দিন দীর্ঘ 2 মাস পর ফাইনাল নোটিফিকেশান এলো। দ্রুত ফর্ম ফিল আপ হলো, হওয়ার পর এডিট অপশানও বাড়ানো হলো না, ফর্ম ফিল আপেরও ডেট বাড়ানো হলো না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হওয়ার পর অটোমেটিক্যালি গতিটা কিন্তু কমেই গেল। জানি না যে প্রাইমারি শিক্ষা পর্ষদ তাদের তো একটা চিন্তা অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের যে দীর্ঘদিনের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকেও তো মান্যতা দিতে হবে। কারণ 2017 সালের লাস্ট টেট হয়েছিল, 2017 সালের প্রাইমারি টেট, যে 2017 সালের দীর্ঘ 5 বছর নতুনটা নিয়োগ টেট পরীক্ষা দিতে পারেনি। 11ই ডিসেম্বর 2022 সালে নতুনরা 18-20 সেশনের ডিএলএড তারা 18 সাল থেকে অপেক্ষা করে করে 22-এর ডিসেম্বর মাসে পরীক্ষা দিল। 22-এ টেট হলো, আবার 23-এ গিয়ে টেট হলো। এই টেট কোনো নিয়োগ পায়নি এই প্রাইমারি টেট থেকে, এবং সাথে 14-17দের নিয়ে মাত্র 13,000 ভ্যাকেন্সি দিয়ে নোটিফিকেশান এলো পুজোর আগে। কিন্তু এখনও পর্যন্ত বাংলা মাধ্যমের যে প্রায় 50,000-এর কাছাকাছি টেট উত্তীর্ণ আছে, এ যাবৎকালের সেরা প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে নিয়োগ, এ যাবৎকালের প্রাইমারি শিক্ষক নিয়োগে এত কম্পিটিশান দেখা যায়নি। কিন্তু সেই অনুপাতে যে শূন্য পদ বা ভ্যাকেন্সি অনেকটাই কম। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমরা সাধারণ জনগণ, আমরা সরকারের কাছে বারে বারে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে কিন্তু বারে বারে আমাদের লিখিত দাবি তুলে ধরেছি। এছাড়া কি করতে পারি আমরা? আর যে কথা, এই যে 13,000 ভ্যাকেন্সি, এর মধ্যে 50,000 থেকে 13,000 বাদ দিলে যেটা হয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ডিপ্রাইভ থাকবে। আমাদের যে দাবি ছিল যে 50,000 ভ্যাকেন্সি, সেটা না হলেও অন্তত 35,000 যদি ভ্যাকেন্সি যদি আমাদেরকে দেয়া হতো, বাইরের কেউ তো পেতো না, কেউ গুজরাট থেকে কেউ আসতো না, বিহার থেকেও কেউ আসতো না, আসাম থেকেও কেউ আসতো না। বাংলার চাকরি প্রার্থী, বাংলার যুবকরা চাকরি পেত, সরকারকে বাহবা দিত, যে বাহবা এখনও দিচ্ছে, কিন্তু ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একটা অসন্তোষ প্রত্যেকের মনেই কিন্তু থেকে গেছে। আজকে 35,000 যদি ভ্যাকেন্সি যদি আমাদেরকে 35,000 ভ্যাকেন্সি যদি দেওয়া হতো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই দীর্ঘদিন পর নিয়োগে আসছে, তারা ম্যাক্সিমামই বেরিয়ে যেত এবং প্রত্যেকে কিন্তু শেষ হাসিটা হাসতে পারত। কিন্তু এই জায়গায় এত কম ভ্যাকেন্সিতে এত কম্পিটিশান, আমরা কিন্তু কেউই ভালো নেই। অনেকে জিজ্ঞাসা করছিলেন দাদা কেমন আছো, তাদের উদ্দেশ্যে কথা, কেউই ভালো নেই। দেখো নিজের কাছে প্রশ্ন করলে বলাই যায়, আমরা কি সত্যি ভালো আছি? এত কম ভ্যাকেন্সিতে এর মধ্যে আছে পুরনো অনেক কম একাডেমি, তারাও আছে, নতুন অনেক ক্যান্ডিডেট আছে তাদের 28-29 স্কোর, তারাও অনেকটা চাপমুক্ত। অনেকে আছে তারা ভ্যাকেন্সি বাড়ানোর জন্য স্বতঃস্ফূর্ততা দেখান না, কারণ 28-29 স্কোর তারা বেরিয়ে যাবে এমনিও। কিন্তু সমস্যা থেকে গেছে যারা পুরনো একাডেমিক, যারা জেনারেল কাস্ট, কম একাডেমিক বয়স হয়েছে, তাদের নিয়েও তো ভাবনা থেকেই যায়। ভালো কেউই নেই আমরা। এবার যে বিষয়গুলোর মধ্যে আসছি, ইন সার্ভিস বলুন বা অন্যান্য কেস বলুন, এগুলো কিন্তু অলরেডি লিস্টেড আছে। আমাদের হয়তো ফেসবুকে ডিটেলস দেওয়া হয় না। সুজয় স্যার বলছে সত্যি তোমার লাইভটা দেখে ওষুধের মতো কাজ করে। ধন্যবাদ। লেগে থাকুন, প্রত্যেককে বলবো ভেঙে পড়বেন না, লেগে থাকুন। আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রাজপথে যে সংঘবদ্ধতা আমরা রেখেছি, আমরা
কখনো বিধানসভা, কখনো বিকাশ ভবন, কখনো বারাসাত, ন্যায্য দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন এবং জেনেছেন যে এদের দাবিগুলো বৈধ, এদের দাবিগুলো বৈধতা আছে, এদের নোটিফিকেশনটা প্রয়োজন। আজকে নোটিফিকেশনটা কিন্তু এলো 29 তারিখে সেপ্টেম্বর মাসের। আজকে নোটিফিকেশন কি আসতো? নোটিফিকেশন কিন্তু আসতো না, কেউই জানতো না এই নোটিফিকেশনটা হঠাৎ করে চলে আসবে। হয়তো এইরকম টাইমে নোটিফিকেশনটা আসতে পারতো ডিসেম্বর মাস বা জানুয়ারির দিকে, বা ডিসেম্বরে নোটিফিকেশনটা আসতো, আস্তে আস্তে এগোতো, এত আগে নোটিফিকেশনটা আসতো না। সুতরাং দৃষ্টি আকর্ষণের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবির জন্য আগামী দিনে আমাদের যে শান্তিপূর্ণ দাবিগুলো থাকবে, সে যেভাবেই দাবি না মানা হলে যেখানে যেতে হয় যেতে হবে। যে কথাটা বলছিলাম যে ইন সার্ভিস নিয়ে কিন্তু ভাবনা আছে। ইন সার্ভিস আমরা হয়তো ভাবছি যে ইন সার্ভিসটা আমাদের মানে ইন সার্ভিস কেসটা হয়তো ঠিকঠাক উঠবে না। আমি কথা দিচ্ছি ইন সার্ভিস কেসটা কিন্তু আমরা অবশ্যই হেয়ারিং করাবো দ্রুত। আর অনেকেই ভাবছে যে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া মানে হয়তো কিছু হবে না। আমি বলছি ইন্টারভিউ শুরু হয়ে গেলেই যে কাউকে বাদ দেওয়া যাবে না। অর্ডার হলে প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত, প্যানেল প্রকাশের আগে পর্যন্ত, আর আমরা যেহেতু মামলার মধ্যে ঢুকে গেছি, পর্ষদকে পার্টি করেছি আমরা, সুতরাং প্যানেল প্রকাশের আগে পর্যন্ত কিন্তু ক্লারিফিকেশন আমাদেরকে দিতে হবে। না দিয়ে প্যানেল প্রকাশ করাটা কিভাবে হবে? আমরা আমাদের যে দাবি জানিয়েছি বিষয়গুলো, সেগুলো চলবে যেভাবে, যা আমি কাউকে নাম করছি না, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কম্পিটিশন কমানোর জন্য, সেগুলো কিন্তু অলরেডি কাজ চলছে। সবগুলো লিস্টেড, যারা কেসগুলো বোঝে তারা দেখতে পায় এগুলো। আর আইন সার্ভিস বা আদার্স যেগুলো ক্যান্ডিডেট যারা পরবর্তীতে ট্রেনিং বা আদার্স যারা আছে, এই বিষয়গুলো দেখা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। আর যে কথাটা বলছিলাম, এর মধ্যে প্রায় 2000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু কমছে, যারা 20-22 যারা অলরেডি যারা এইবার প্যানেলের মধ্যে যুক্ত হয়েছে, তারা কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি প্রায়। তারা কিন্তু তো সবাই ফর্ম ফিল আপ করেছিল, অনেকেরই সাথে কথা হয়। লাস্ট প্রায় প্রায় 1 সপ্তাহের মতো আমার কাছে অনেকেই কল করতো 20-22-এ, যারা তোমাদের কাছে কোনো আপডেট আছে কিনা। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়ে গেছে। তো সেখানেও কিন্তু একটা কম্পিটিশন কিন্তু 2000-এর মতো কমছে। এছাড়াও যে 32,000 নিয়ে যে অনেকেই চাপে ছিল, সেটাও কিন্তু 32,000-এর কিন্তু যেহেতু সমস্যাটা মিটে গেছে, অনেকে ইন সার্ভিস হিসাবে দেয়নি, কিন্তু ফ্রেশার হিসাবে নিয়োগে এসেছিল, তারাও কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করলেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেকে ফোন করে আমাকে যে দাদা আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু ইন্টারভিউ যাব না, এমন কিন্তু অনেক আছে। তো সব মিলিয়ে যে দাবি রেখেছিলাম আমরা, যে 35,000 ভ্যাকেন্সি আমাদের দিলে মোটামুটি পক্ষে কেউ পড়ে থাকতো না, তো সেই জায়গাটা করা হলো না। মাত্র 13-14,000 ভ্যাকেন্সি দেওয়া হলো। সামনের দিনে দেখা যাক, প্যানেল প্রকাশের আগে পর্যন্ত আমরা আমাদের দাবি রেখেছি। আপনারা হয়তো ভাবছেন রাখা হচ্ছে না। প্যানেল প্রকাশের আগে পর্যন্ত সরকার চাইলে, এখন যদি সরকার হঠাৎ করে একটা নোটিফিকেশন বের করে, মানে একটা হঠাৎ করে যদি ভ্যাকেন্সি বের করে দেয়, অনেক বাধা আসতে পারে, আইনি সমস্যা তৈরি হতে পারে। তো আমরা চাইছি নোটিফিকেশনের আগে পর্যন্ত সরকার নতুন পোস্ট স্যাংশন করে অবশ্যই আরও ভ্যাকেন্সি বাড়াতে হবে। এই দাবিগুলো রেখেছি, সামনের দিনে রাখবো। যে কিছু ক্যান্ডিডেট, কিছু দীর্ঘদিন অপেক্ষারত কিছু ক্যান্ডিডেট, আমরা যদি আমাদের নিজস্ব যে স্বপ্নপূরণ হয়, আমরা তো পুরোপুরি আমরা সরকারের সাপোর্টে থাকব। আমরা ছিলাম বলেই সরকার নির্বাচিত হয়েছে, মানুষ পাশে ছিল বলে সরকার নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার তৈরি হয়েছে। তো আমাদেরও তো একটা মানে একটা থাকে, আমাদেরও তো একটা অধিকার থাকে, আর সরকারের একটা দায়িত্ব থাকে কর্মসংস্থান দেওয়াটা। এটা তো স্বাভাবিক নিয়ম। আমরা কেউই বিরোধী নয়, কেউই বিরোধিতা করি না, কেউই সরকারের বিরোধিতা করি না, সরকারকে বিভ্রান্ত করি না, এটা কাজও আমাদের নয়। কারণ আমরা কোনো রাজনৈতিক নয়। পশ্চিমবঙ্গের বলুন আর সারা বিশ্বের বলুন, সারা রাজ্যের বলুন, শিক্ষক পেশাটা সম্পূর্ণ অন্যরকম। এই শিক্ষক পেশা এমনই একটা পেশা, যে অন্যান্য যে পেশায় যান না কেন, যে এক্সপার্টের কাছে যান না কেন, সেও কিন্তু শিক্ষকের কাছে কিন্তু শিখেছে। সুতরাং আমাদের গায়ে কোনো রাজনৈতিক রং নয়। আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্মকে সঠিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবে, এটাই লক্ষ্য। সরকার কি বলছে, বিরোধিতা করছে, বিরোধীরা কি বলছে, এর মধ্যে আমরা ঢুকতে চাই না, বা ঢুকবো না, বা ঢুকিনি। আমরা এই গত প্রায় 3 বছর আইনি রাজপথের লড়াই, রাজপথে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যেটুকু দরকার করেছি,
শেষ পর্যন্ত নোটিফিকেশান এসেছে, কিন্তু আমাদের ভ্যাকান্সি কিন্তু সেইভাবে দেওয়া হয়নি, কিন্তু এটা উচিত ছিল। কারণ প্রায় 2300 স্কুলের মতো পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে। সরকার চাইলে এই পঞ্চম শ্রেণীকে শো করিয়ে সরকার স্যাংশন করাতে পারে পোস্ট। সরকার এখন হঠাৎ করে পোস্ট বের করতে পারবে না, কিন্তু চাইলে স্যাংশন করাতে পারে। নতুন পোস্ট ক্রিয়েট করলে কোনো আইনি বাধা তৈরি হবে না, এটা সবাই আমরা জানি। দেখুন, ইন সার্ভিসের বিষয়টা আবারও বলছি, আইনি পথে লড়াই হবে। আমরা আমাদের যে ইয়েগুলো, মানে আমাদের যে পয়েন্টগুলো সেটা তুলে ধরেছি। এবার আইনি পথে যে রায় দেবে, আমরা মামলা তুলব, মামলার হেয়ারিং করব, শেষ পর্যন্ত ভালো সিনিয়র অ্যাডভোকেট দিয়ে লড়াই দেব, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আর সাথে সাথে পর্ষদও বলেছে যদি আমরা ওদের ভেরিফিকেশনটাও ভালো করবে। আমরা অন্যান্যরা যারা ট্রেনিং করেছি বিভিন্ন জায়গা থেকে 18 মাসের, আপনারা দেখেছেন। আমরা আমাদের আমাদের প্রতি অনেকের অভিযোগ আছে যে যারা বাদ যাচ্ছে বা ভেরিফিকেশনে রিজেক্ট হচ্ছে, ডাইরেক্টলি আমাদের নাম ধরে হয়তো তারা অভিযোগ করে। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলবো, লাইভ অনেকেই দেখছেন। দেখুন, আমরা রুলস করি না, আমরা 23 জেলার নেতৃত্ব দিই, কিন্তু আমরা রুলস করি না। প্রাইমারি পর্ষদ কারোর কথায় চলে না, সরকার কারোর কথায় চলে না। রুলসের ক্ষেত্রে কারোর কোনো সুপারিশ, কারোর কোনো রিকমেন্ডেশন কাজে লাগে না। সবগুলো এনসিটির গাইডলাইন মেনেই হচ্ছে। আর কেউ যদি মনে করে যে আমি ডিপ্রাইভ হচ্ছি, আমি বঞ্চিত হচ্ছি, সে তার জন্য কোর্ট খোলা আছে, কোর্টে যেতে পারে। কিন্তু আমাদের মতো চাকরি প্রার্থী আমরা প্রত্যেকেই নিজের একটা স্বপ্ন পূরণ, একটা বেঁচে থাকার জন্য একটা কর্মসংস্থানের দাবিতেই আমরা কিন্তু এই দিনের পর দিন কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। এখানে একটা চাকরি প্রার্থী যে কোনোদিন রাজপথে আসেনি, আইনি পথে কোনো লড়াই করেনি, সেও যে সুযোগটা চায়, আমিও কিন্তু সেই সুযোগটা চাই। আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকেও কিন্তু সেই সুযোগটা চাই প্রত্যেকে, নিজের জায়গাটা, যে নিজের স্বপ্ন পূরণটা প্রত্যেকেই। সুতরাং কেউ বাদ যাচ্ছে, সে কারোর নামে পার্টিকুলার মহিত কারাটি হোক, বিদেশ গাজী হোক, আদার্স কেউ হোক, তাদের নামে আলাদা করে বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি করাটা এটা বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। অনেকেই কমেন্ট করবে, বিভিন্ন কমেন্ট করবে, তো এটা নিয়ে কোনো আমি আগে আগে অনেক কিছু ভাবতাম, তো অনেকে এখন বিভিন্ন কমেন্ট করে, কারণ লাইভটা প্রত্যেকেই দেখে। প্রায় মানে যারা এর সাথে যুক্ত আছে, প্রায় এই আমার আমার এই প্রোফাইলে যেটুকু ভিউ হয় প্রায় 12 এর মতো ভিউ হয়। সুতরাং সবাই তো টেট উত্তীর্ণ নয়, এলোমেলো কমেন্ট হবে। 12 ভিউ হয়, এলোমেলো কমেন্ট হবে। এটা নিয়ে কিন্তু আপনারা যারা 2022 সালে টেট উত্তীর্ণ এবং ডিএলএড যারা ইন্টারভিউয়ে যাচ্ছেন, তারা বিভ্রান্ত হবেন না। দুটো একটা কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না। যারা গত এই প্রায় 2.5-3 বছর ধরে একভাবে যারা পরিশ্রম করে এসছে, আজকে দিনের পর মানে আজকে রাতের পর রাত তারা পড়াশুনো, তারা নিজেকে তৈরি করছে, কিন্তু মানসিকভাবে এটাই খারাপ লাগে যে ভ্যাকেন্সিটা যদি আরও অন্তত পক্ষে 30,000 কি 35,000 ভ্যাকেন্সি থাকতো, আমাদের কাছে এর থেকে আনন্দের আর কিছু হতো না। দেখা যাক সামনের দিনে কি হয়, কিছু হয়তো হবে। হয়তো অনেকে ভেঙে পড়ছেন, পড়াশুনো মন বসছে না, তাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। আজকে টেট উত্তীর্ণ হয়েছেন মানে, দেখুন একটা কথা পরিষ্কারভাবে জানাই, প্রাইমারি শিক্ষা পর্ষদ প্রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 3 মাস হয়ে গেল, প্রায় 3 মাস হয়ে গেল 130 জনের মতো, ওই প্রায় 150 জনের মতো কাছাকাছি ইন্টারভিউ নিয়ে রেখে দিয়েছে। তো আমরা কিন্তু এই যে কাল সোমবার, মানে কাল ছুটি আছে, তো সোমবারের পর মানে আর কয়েকটা অফিসিয়াল ডেস্ক কিন্তু আমরা দেখব। তারপর কিন্তু প্রাইমারি পর্ষদে অবশ্যই যাব। এখন প্রাইমারি পর্ষদে কাউকে ঢুকতে দিচ্ছে না, গেলেই একটা কথা বলা হচ্ছে যে আপনারা অনগোয়িং প্রসেস হয়ে যাচ্ছেন। কেউ হয়তো ব্যক্তিগত কারণে যেতে পারে, কিন্তু আমরা যারা মানে চেনা মুখ, তাদেরকে এখন আর পর্ষদে কোনোভাবেই মানে কাউকেই অ্যালাউ করছে না, চেনা অচেনা বলে না, কাউকে আর অ্যালাউ করছে না। যে আপনারা যেহেতু শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করছেন, বেশ ভালো কথা, কিন্তু আমাদের দাবিগুলো তো মানতে হবে। এত বছর পর এই নোটিফিকেশন এলো, মাননীয় মুখ্যমন্ত্রী নোটিফিকেশন দিলেন, শূন্যপদ পাঠালেন, কম হলেও পাঠিয়েছেন, তো এটা নিয়ে কেন উদাসীনতা হচ্ছে? বিষয়গুলো তো আমাদেরও তো জানার দরকার আছে, কারণ 23টা জেলার ক্যান্ডিডেটরা আমাদের দিকে তাকিয়ে থাকে। তো সেই জায়গায় তো আমাদের এখানটা উদাসীন থাকলে হবে না। আমরা আমাদের কথাটা অবশ্যই জানবো যে কবে শুরু করবেন, কবে শেষ করবেন। টেবিল সংখ্যা বাড়াতে হবে, অন্তত 50, 60, 70 খানা টেবিল বাড়াতে হবে, 100 হলে খুব ভালো হয়। এবার সেই কাঠামো আছে কিনা সেটাও দেখার।
সেই ইন্টারভিউ নেওয়ার মতো ইন্টারভিউয়াররা যারা ইন্টারভিউ নেবেন, এটাও তো এক্সপার্টদের দরকার হয়। এত এক্সপার্ট আবার কি করে এত এক্সপার্ট জোগাড় হবে? আবার সামনে মানে মাধ্যমিক পরীক্ষা, সেখানেও তো এক্সপার্টরা অনেক দায়িত্বে থাকে সারা পশ্চিমবাংলা জুড়ে। তো সেটা কি করবে, কি প্ল্যান, আমরা তো কিছুই বুঝতে পারছি না কোনোভাবেই। আশা রাখছি যারা আমাদের প্রাইমারি শিক্ষা পর্ষদ, আমাদের মাননীয় গৌতম পাল মহাশয়, আমাদের সচিব রঞ্জন ঝা মহাশয়, আমাদের অন্যান্য যারা আছেন এক্সপার্টরা, তারা অবশ্যই বিষয়গুলো অ্যাডহক কমিটি, তারা বিষয়গুলো অবশ্যই ভাবনার মধ্যে আছে যে এই নির্বাচনের আগে প্যানেল বের হবে, নির্বাচনের আগে এটা তুলে ধরা হবে যে এত শিক্ষক নিয়োগ হয়েছে, সাথে আরও কিছু যদি ভ্যাকান্সি অ্যাড করতে পারে, মানে তাদের যদি সদিচ্ছা থাকে, তো এটা আমাদের কাছে অনেক ভালো। কেউ ভেঙে পড়বেন না, হারিয়ে যাবেন না। অনেকেই বিভিন্নভাবে মেন্টালি মানে মেন্টালি অনেকেই ডিপ্রেশনে আছে, আমাকে মেসেজ করে প্রত্যেকবারই, মেসেঞ্জারে দেখি। তো তাদের কথা বলবো, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন ঘটতে পারে। হয়তো এই সময়টা খুব কঠিন যাচ্ছে, এই সময়টা হয়তো মনে হচ্ছে হবে তো, পাবো তো, এত কম্পিটিশান 1:4, কি করে হবে? তো যে কোনো সময় কিন্তু যে কোনো কিছুই পাল্টে যেতে পারে। নিজের চেষ্টা করুন, ডেমনস্ট্রেশন দিন, পড়াশুনো করুন, ডিএলএড ট্রেনিং করেছেন সেগুলো ভালো করে দেখুন। আর যে কথাটা বলছি যে ইংলিশ মিডিয়ামের ডেমনস্ট্রেশন দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ প্রায় 60,000-এর মতো ক্যান্ডিডেট বাংলা মিডিয়ামে ইন্টারভিউ দেবে, 60 না হলেও 50 দেবে, তো পরে বাদ যাক থাকুক সেটা তো দেবে। তো বাংলা মিডিয়া ইংলিশ মিডিয়ামের ডেমনস্ট্রেশন দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। একটা কথা, সোজা কথা বলছি, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এত অতিরিক্ত সময় কিন্তু এক্সপার্টরা পাবেন না। কারণ যদি নির্বাচনের আগে যদি প্রসেস কমপ্লিট করতে চায় পর্ষদ, করতে হবে, আমাদের দাবি করতে হবে। সেটা আমরা হয়তো সামনের সপ্তাহে অবশ্যই আমরা বিষয়গুলো জানবো, যদি নোটিফিকেশন না আসে সেই বিষয়গুলো। তো সেটা একটা ব্যাপার। আর যে ব্যাপারটা হচ্ছে ডেমনস্ট্রেশন নিয়ে বলছি, যে ইংলিশের ক্ষেত্রে দুটো ডেমনস্ট্রেশন দিতে হয়েছে। সেটা হতে পারে, ইংলিশের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে শূন্য পদের তুলনায় আহ, যে ক্যান্ডিডেট যারা গেছিল এরা কম, যেটুকু আমি কাগজে দেখছিলাম। তো সেক্ষেত্রে তাদের বাজিয়ে নিচ্ছে। এক্সপার্টরা চাইবে, আপনার বেশি সময় দেওয়া মানে এই নয় যে আপনি নাম্বার কম পাবেন। আপনাকে বারে বারে কোনো কিছু এক্সপার্টরা যদি আপনাকে তুলে ধরতে বলে যে আপনি এই ডেমনস্ট্রেশনটা দিলেন গণিতে, আপনি আম, প্রথম শ্রেণী থেকে একটা ডেমনস্ট্রেশন দিন, তো যেটা ডেমনস্ট্রেশনে আপনি অ্যাক্টিভিটি থাকবে, বাচ্চারা আনন্দ করবে। তো এই সিচুয়েশন আপনি তৈরি হয়ে যাননি, কিন্তু এগুলো কিন্তু বলা মানে এই নয় যে আপনার নাম্বার কম হবে। আপনাকে যত বেশি বলবে আপনি তত বেশি ভাববেন যে আপনাকে হয়তো ভালো লাগছে, বা আপনার পড়ানোর ক্ষেত্রে তাদের ভালো লেগেছে। প্রত্যেকেই পজিটিভ থাকবেন। আমরা টেট উত্তীর্ণ, প্রত্যেকেই আমরা টেট উত্তীর্ণ হয়েছি, প্রত্যেকেরই যোগ্যতা আছে, আপনারা দেখেছেন। যোগ্যতার বিষয় যদি হয়, আপনারা দেখেছেন 20-22-এর যে প্যানেল বেরো হলো, আমি কাউকে বলছি না, কাউকে ছোটও করছি না, 20-22-এর যে প্যানেল বের হলো সেখানে দেখবেন জিরো পেয়েও কিন্তু অনেকের মেরিটে এসছে। সুতরাং আমরা কেউ যদি 4 পাই, 5 পাই, সেক্ষেত্রে তো আপনার যে মেরিটটা সেক্ষেত্রে তো অনেকটাই বেশি হচ্ছে, তাই তো? পুরো মেরিট বা যোগ্যতা এটা সম্পূর্ণ যে ভ্যাকেন্সি থাকে তার উপর নির্ভর করে। আপনি মেরিটে হলেন 13,421 জন মেরিট থাকলো, 22-এ যে থাকবে সে মেরিটে নেই, বা এটা বলা যায় না। এটা শুধুমাত্র একটা প্রসেস বলতে পারেন। তো যেটা বলছিলাম যে ইংলিশ মিডিয়ামের যে ডবল ডবল ডেমনস্ট্রেশন দিতে বলছে, আপনারা কথাটা মিলিয়ে নেবেন। হয়তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে প্রথম দিকে যারা থাকবে, হয়তো যখন সবার প্রত্যেকেরই তো মানুষ, এটা এনার্জি থাকবে, তখন হয়তো একটু জিজ্ঞাসা করলো, একটু এদিক ওদিক করে আপনার পরিস্থিতি নির্ভর যে কোশ্চেনগুলো, স্কুল কীভাবে চালাবেন, শিক্ষার্থীদের সমস্যা কী কীগুলো সমাধান করবেন, এমন কোশ্চেন। একটা ডেমো ভালো লাগলো বললো আরেকটা দিন আপনার পছন্দ মতো, গণিত থেকে দিলে বললো ইংলিশ থেকে, ইংলিশ গ্রামার থেকে একটা দিন, এরকম হতে পারে। কিন্তু যারা দুপুরের পর যারা থাকবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, মানে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই টাইম কম থাকবে, কারণ যেহেতু লক্ষ্য থাকবে কমপ্লিট করা। সুতরাং যে অতিরিক্ত টাইম, আমি বলছি না কিন্তু কোনো লাইভের মাধ্যমে যে খুব কম টাইমে ছেড়ে দেওয়া হবে, এটাও বলছি না, যে অতিরিক্ত টাইমটা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এইরকম যে টাইমটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়েছে, আমার আশা যে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এমনটা হবে না। স্বাভাবিকভাবে থাকুন প্রত্যেকে। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম গত যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে সবার বলেছিল যে আপনার পছন্দ মতো ডেমনস্ট্রেশন দিন। হয়তো বাংলা আমাদের যে নিয়োগ হবে সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে, এটা নিয়ে আমরা বিভ্রান্ত হবেন না। শুধু এটুকু বলবো যে প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে পজিটিভ থাকুন। ভ্যাকান্সি কম, আমার হবে তো
বা ইউটিউব দেখে বিভ্রান্ত হয়ে পড়ছেন, এসব না করে নিজের স্বাভাবিক জীবনযাপন করুন, পড়াশুনো করুন, খেলাধুলা, বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরা, একটু গান শোনা, এক টানে তো কেউ পড়া যায় না। আর আমার তো যা হচ্ছে যে এই পথে পড়ছি ওই পথে বেরিয়ে যাচ্ছে মাথা থেকে। তো এই একটা সমস্যা তৈরি হচ্ছে। তো দেখা যাক কি হয়। প্রত্যেকে ভালো থাকবেন। এই লাইভটা করলাম এই কারণে, আবারও বলছি, লাইভের মূল্যায়নে এসে বলছি যে আমরা সামনের সপ্তাহে কিন্তু অপেক্ষা করব যে আমাদের নোটিফিকেশান আসছে কিনা অন্যান্য মিডিয়ামের। সেই নোটিফিকেশান এলে কিন্তু আমরা খুবই ভালো। আর যদি নোটিফিকেশান না আসে তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু জানতে চাইবো যে পর্ষদের ভূমিকাটা কোথায়, কিভাবে এগোতে চাইছে এবং কিভাবে শেষ করতে চাইছে। এটা কিন্তু আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা প্রসেসে অংশগ্রহণ করেছি, এটা কিন্তু অবশ্যই জানবো, যেভাবে হোক আমরা জানবো। সামনের সপ্তাহটা একটু অপেক্ষা করুন। 23 জেলার টেট উত্তীর্ণ পিটিআরে অংশগ্রহণকারী প্রত্যেক চাকরি প্রার্থী, তাদের বাবা মা, আত্মীয় পরিজন যারা লাইভ দেখছে, প্রত্যেককেই নিজের নিজের জায়গা থেকে সম্মান জানাই। অপেক্ষায় থাকুন, সন্তানদের মানে কি হচ্ছে সামনের দিনে, আর আশা রাখি ভালো কিছু হবে, ভেঙে পড়বেন না। প্রত্যেককেই শুভরাত্রি জানাই। ঠিক আছে, প্রত্যেককেই শুভরাত্রি, ভালো থাকবেন। আর নিজের নিজের জায়গায় চেষ্টা করুন, নিজের নিজের জায়গায় পড়াশুনো করুন, যা হয় নিশ্চয়ই ভালো হবে। আর ভ্যাকান্সির বিষয়টা কখন কি হবে কেউ কিছু জানে না। আর আমরা একটাই দাবি যে কোনো না কোনোভাবে নির্বাচনের আগে কিন্তু আমাদের নিয়োগ প্যানেল প্রকাশ করতেই হবে। আর পর্ষদের যদি ভাবনা থাকে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর থেকে শুরু করে, হ্যাঁ, শিলিগুড়ি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, 2 মেদিনীপুর থেকে শুরু করে, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনা থেকে শুরু করে, ওদিকে পুরুলিয়া, হ্যাঁ, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে প্রত্যেক পিটিআরে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। চলুন, আর চলুন চেষ্টা করি নিজের নিজের জায়গা থেকে। অনেকদিন লাইভে আসা হয়নি, তাই লাইভ করলাম। আর সবচেয়ে বড় কথা, এই সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, মানে এই নিয়ে আর বিস্তারিত বলবো না। আমরা চাই যে নিয়োগটা হয়ে যাক। এই অনেকদিন একটা প্রসেসে যুক্ত হয়ে আছি, কি হচ্ছে না হচ্ছে কিছু তো একটা হবে, এটাই। আর শেষ পর্যন্ত লড়াই হবে। এই যে 2022 সালে টেট উত্তীর্ণদের প্রতি অনেক ভালোবাসা আছে। সামনের দিনে প্যানেল প্রকাশ হোক, প্যানেল প্রকাশের পরে হোক, কেউ ডিপ্রাইভ হলে, কেউ কোনোভাবে সমস্যায় পড়লে, আমরা কিন্তু একসাথে আমরা সামনের দিনে কিন্তু একসাথে লড়াইগুলো হবে। শুধু প্যানেল প্রকাশ বা তারপরে যে আমাদের সব শেষ তা নয়। আমরা কিন্তু 22 জেলার টেট উত্তীর্ণ আমাদের কাছে প্রত্যেকে একটা পরিবার। আমরা যে গত সেই 31শে মার্চ থেকে 2023 সাল আমরা কিন্তু একভাবে এক পরিবারের মতো লড়াই করে গেছি। আমরা পেরেছি নোটিফিকেশনটা আনতে, কিন্তু ভ্যাকান্সিটা কম এসছে। সামনের দিনে দেখা যাক। প্রত্যেকেই ভালো থাকবেন, বাবা মাদের বলবো